ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর টপিক হলো ভৌতবিজ্ঞান বইয়ের সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ। এটা হচ্ছে পার্ট 2। এর আগে এই চ্যাপ্টারের উপরে যে ভিডিওটা ছিল সেটাতে আলোচনা করা হয়েছিল এই অধ্যায়ের প্রথমের দিকের যে টপিকগুলো ছিল, অর্থাৎ গ্যাসের চাপ কী বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং বয়েলের সূত্র, এই তিনটি মূলত বিষয়ের উপর আলোচনা করা হয়েছিল এবং কিছু প্রশ্ন সেখানে আলোচনা করেছিলাম। তো আজকে এই ভিডিওটাতে পরবর্তী যে টপিকগুলো রয়েছে, যেমন হচ্ছে যে মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের সূত্রের পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চার্লসের সূত্র, এই ভিডিওটাতে আলোচনা করব। সেকেন্ড যেটা হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেল বলতে কি বুঝি এবং কেলভিন স্কেলে তাপমাত্রা কিভাবে নির্ণয় করা হয় সেইগুলো দেখব, এবং চার্লসের সূত্র এবং কেলভিন স্কেল এই দুটো টপিকের উপরে কি কি প্রশ্ন বিগত বছরের পরীক্ষাগুলোতে বা মাধ্যমিকে এসেছে সেই সমস্ত এমসিকিউ, 1 নম্বরের প্রশ্ন, এমসিকিউ, এসএকিউ, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, ফার্স্ট যেটা জানতে হবে যে বয়েলের সূত্র আমরা দেখে নিয়েছি। এবার যেটা আসছে নেক্সট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে চার্লসের সূত্র। তো বয়েলের সূত্রে কি ছিল না, বয়েলের সূত্রে যেটা ছিল যে কোনো গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক ছিল, যেটা বয়েলের সূত্রে আমরা পড়েছিলাম সেটা ছিল গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনের মধ্যে সম্পর্ক। মানে কি, সেখানে আমরা কি দেখেছি বয়েলের সূত্রে, যে চাপ বাড়ালে কোনো গ্যাসের আয়তন কমে এবং চাপ কমালে গ্যাসের আয়তন কি হয়, বাড়ে, অর্থাৎ গ্যাসের চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক ছিল। এবার এখানে চার্লসের সূত্রে যেটা রয়েছে, যে চার্লসের সূত্রে গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের উষ্ণতার সম্পর্ক দেওয়া রয়েছে। তো বয়েলের সূত্রে ছিল গ্যাসের চাপের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক, এবং চার্লসের সূত্রে যেটা রয়েছে গ্যাসের উষ্ণতার সাথে আয়তনের সম্পর্ক। তো সূত্রটা একটু বড়, পুরোটাই লিখতে হবে টু দ্য পয়েন্টে যেমনটা রয়েছে। কি লেখা আছে দেখো, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তো এটার অর্থটা কি আমি বলবো, একটু পরে আলোচনা করব। তো এখান থেকে এই জায়গাটার মধ্যে থেকে কি কি খেয়াল রাখতে হবে, 1 নম্বর হচ্ছে এই সূত্রটা তো মনে রাখতেই হচ্ছে, চার্লসের সূত্র বললেই পুরোটা লিখতে হবে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে দেখো, যেটা বয়েলের সূত্রে দেখেছিলাম সেম একই রকমভাবে চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কি কি না, বয়েলের সূত্রে ধ্রুবক ছিল গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা, চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। প্রথমেই লেখা আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, তো চার্লসের সূত্রে ধ্রুবক বললে তাহলে উত্তর আমরা কি দেব, যে গ্যাসের চাপ এবং দ্বিতীয় হচ্ছে গ্যাসের ভর, এই দুটো হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক, কারণ চার্লসের সূত্রের ক্ষেত্রে এই দুটো জিনিস স্থির রয়েছে। এবং এই যে 1/273 যেটা লেখা রয়েছে 1/273 অংশ, এটার একটা ইম্পর্টেন্স রয়েছে এখানে। এটাকে কি বলা হয় না, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই যে বলা আছে না যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তো প্রতি ডিগ্রি এই কথাটা বোঝানোর জন্য এখানে দিতে হবে পার ডিগ্রি সেলসিয়াস। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তো এই তিনটে জিনিস এখান থেকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে চার্লসের সূত্র, দ্বিতীয় চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি, এবং গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কি বা কত। এবার যেটা মনে রাখতে হবে যে এই যে চার্লসের সূত্র আমরা পড়লাম, এর গাণিতিক রূপ কি, যেমন বয়েলের সূত্রে ছিল পিভি সমান কে, তো এখানে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি। তো দেখো, তো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, এটা জানি আমরা যে চার্লসের সূত্রের এই দুটো ধ্রুবক, তো এই দুটোকে আমাদেরকে প্রথমেই ধরে নিতে হবে যে স্থির রয়েছে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনকে ধরে নিলাম V0, এবং ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনকে ধরে নিলাম VT। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আয়তন V0 হয় এবং ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আয়তন VT হয়, তো চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ সেটা হচ্ছে VT সমান V0 × 1 + T/200
273। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। টি ভিটি সমান V0 ইন্টু 1+T/273, বা এটাকে এভাবে লেখা যেতে পারে যে ভিটি সমান V0 ইন্টু 273 যদি লসাগু করে দিই তো 273 যুক্ত টি, এটা হচ্ছে গাণিতিক রূপ। যে কোনো একটা খেয়াল রাখলেই চলবে, ঠিক আছে? তো এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার আসছি লেখচিত্র। চার্লসের সূত্রের গ্রাফ কীরকম হবে? তো বয়েলের সূত্রের মতোই চার্লসের সূত্রের গ্রাফ, যেটা বয়েলের সূত্রের গ্রাফটা ছিল সমপরাবৃত্ত। তো চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র, ভি বলতে কি না, ভি বলতে হচ্ছে গ্যাসের আয়তন, এবং ছোট হাতের যে টি রয়েছে এটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, এবং এটা ডিগ্রি সেলসিয়াসে। স্মল টি বলতে এখানে বুঝবো সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা, সেটাকে লেখা হয় স্মল টি দিয়ে। তো ভিটি লেখচিত্র দেখো কেমনটা হবে, এইরকম যে আমরা যদি এক্স অক্ষ বরাবর তাপমাত্রা এবং ওয়াই অক্ষ বরাবর গ্যাসের আয়তনকে নিই, তো লেখচিত্রটা দাঁড়াবে এইরকম। তো একটা সরল রেখা হবে, এবং এই সরল রেখাটা দেখো যত তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা এই দিকে যত আমরা এই অক্ষ বরাবর এই পাশের দিকে যাব, তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেখো উষ্ণতাও গ্যাসের কি হচ্ছে, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবং তাপমাত্রা যত কমছে, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর যত নেগেটিভের দিকে আসবো, তো উষ্ণতা যত কমছে গ্যাসের আয়তনও কি হচ্ছে তত কমছে, এবং কমে কমে একটা জিনিস দেখো এখানে কমতে কমতে কোথায় এসে দেখো একদম মিশে যাচ্ছে, অর্থাৎ গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে কোথায় না -273। দেখো -273°C উষ্ণতায় গ্যাসের আয়তনটা কত হয়ে যাচ্ছে, শূন্য। কারণ এই যে লেখচিত্রটা, আয়তনের যে গ্রাফ, যে লাইনটা, সেটা এক্স অক্ষকে এসে ছেদ করছে কোথায়, বা তাপমাত্রার যে লাইনটা এই টেম্পারেচার অ্যাক্সিসকে ছেদ করছে -273°C, এই পয়েন্টে এসে ছেদ করছে। অর্থাৎ -273°C উষ্ণতায় কী হচ্ছে, গ্যাসের আয়তন শূন্য হচ্ছে। এবং এই ব্যাপারটা আমরা চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ ছিল সেখান থেকেও দেখতে পারি। তো সেখানে ছিল কি, যে ভিটি সমান V0 ইন্টু 1+T/273 এটা ছিল। এখন আমরা যদি টি সমান, এই যে পুরো যে সম্পর্কটা রয়েছে, টি সমান -273, টি এর মান -273 যদি এখানে বসাই আমরা, তো টি এর মান এই সমীকরণে -273 বসালে হচ্ছে -273 সমান V0 ইন্টু 1+, তো টি এর মান -273 ডিভাইডেড বাই 273। তো এখান থেকে কত হচ্ছে, V0 ইন্টু 1 আর 273 কেটে গেলে এটা হচ্ছে -1, অর্থাৎ কত হচ্ছে, 0। পুরোটাই হবে 0। V0 ইন্টু 0 মানে হচ্ছে গ্যাসের আয়তন কত পেলাম না, 0। সেটা এখান থেকেও দেখা যাচ্ছে সমীকরণ থেকে, এবং গ্রাফ থেকেও সেই একই ব্যাপার আমরা বুঝতে পারবো যে -273°C উষ্ণতায় কি হচ্ছে, গ্যাসের আয়তন শূন্য হচ্ছে। যেহেতু -273°C উষ্ণতাতে গ্যাসের আয়তন শূন্য হলো, ফলে এই যে উষ্ণতাটা, এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এটাকে একটা নাম দেওয়া হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে যদি বলা হয় যে পরম শূন্য উষ্ণতার মান কত, না উত্তর হবে -273°C। এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান, এবং এটা নিয়ে আমরা আবার দেখছি পরের স্লাইডেই রয়েছে পরম শূন্য উষ্ণতা নিয়ে আরও কিছু ডিটেলস রয়েছে, সেগুলো আলোচনা করব। তো আরও দেখে নেবো এই গ্রাফটা থেকে, যেটা এক্ষুনি দেখলাম, এই যে গ্রাফটা ভিটি লেখচিত্র, এখান থেকে আর কি কি জিনিস মনে রাখতে হবে দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভিটি লেখচিত্রটি সরল রৈখিক। দেখো এটা সরল রেখার মতোই আছে পুরোটা, ঠিক আছে? সরল রেখার মতো নয়, অ্যাকচুয়ালি সরল রেখা, ঠিক আছে? তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভিটি লেখচিত্র হচ্ছে সরল রৈখিক। দ্বিতীয়ত 2 নম্বর পয়েন্ট কি, যেটা এক্ষুনি বললাম, যে ভিটি লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে, তাপমাত্রা অক্ষ মানে এই যে লাইনটা রয়েছে এক্স অক্ষ, এক্স অক্ষকে দেখো আমরা কি ধরেছি না, টি দিয়ে প্রকাশ করেছি, তো এটা তাপমাত্রা অক্ষ। যেটা এইমাত্র বললাম যে ভিটি লেখচিত্রটি তাপমাত্রা অক্ষকে, মানে এই যে এক্স অক্ষকে, টি অক্ষকে -273°C নির্দেশক বিন্দুতে ছেদ করেছে। দেখো এখানে এই বিন্দুটার মান হচ্ছে -273°C। এবং থার্ড পয়েন্ট কি না, গ্যাসের চাপ এবং ভর স্থির থাকলে, তো আমরা জানি যে চার্লসের সূত্রে এই দুটো ধ্রুবক, গ্যাসের ভর এবং গ্যাসের চাপ, তো এই দুটো যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন উষ্ণতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। দেখো লেখচিত্রটা দেখো, যত উষ্ণতা বাড়ছে ক্রমাগত, যত টি হচ্ছে বেড়ে যাচ্ছে, তত ভি এর মানও গ্রাফ উপরের দিকে উঠছে। গ্রাফ উপরের দিকে উঠছে মানে
আয়তন কি হচ্ছে ক্রমাগত বাড়ছে। তো এই তিনটে জিনিস মূলত মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। অনেক সময় শর্ট প্রশ্ন জিজ্ঞেস করে এখান থেকে, তো তার জন্য এগুলো একটু খেয়াল রাখবে। এবার আসছি পরম শূন্য উষ্ণতা। যেটা বললাম যে পরম শূন্য উষ্ণতা মানে কত, -273 ডিগ্রি সেলসিয়াস যে উষ্ণতাটা পেয়েছি সেটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এবার এখান থেকে আর কি কি বিষয় এই পরম শূন্য উষ্ণতা থেকে খেয়াল রাখতে হবে। দেখো, ফার্স্ট যেটা হচ্ছে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। তো পরম শূন্য উষ্ণতা কাকে বলে বললে সহজ উত্তর, যে উষ্ণতায় সকল বাস্তব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। ঠিক আছে, তো এটা কাকে বলে। এবং যদি বলা হয় পরম শূন্য উষ্ণতার মান কত, তখন আমরা বলবো -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বললে বললে এটা উত্তর হবে, এবং পরম শূন্য উষ্ণতার মান বললে উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস। এবার তো পরম শূন্য উষ্ণতাতে যেহেতু গ্যাসের আয়তন আমরা কি জানলাম, যে গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। এবার গ্যাসের আয়তন যেহেতু শূন্য হয়ে যাচ্ছে, ফলে কি হয় না, পরম শূন্য উষ্ণতাতে সমস্ত যে বাস্তব গ্যাসগুলো রয়েছে তাদের গ্যাসের আয়তন তো শূন্য হচ্ছেই, তার সাথে গ্যাসের অণুগুলির যে গতিশক্তি রয়েছে সেগুলোও কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় এবং সেই সাথে গ্যাসের অণুগুলির গতিশক্তি পুরোপুরি কি হয়ে যায়, শূন্য হয়। এবং আচ্ছা, আরও কী কী জিনিস যেগুলো মনে রাখার ছোট ছোট বিষয়, যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে বললে এটা উত্তর, যে সকল গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস, এবং যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে এই সংজ্ঞাতে দেখো একটু কারেকশন করার প্রয়োজন রয়েছে। যে উষ্ণতায় সকল এই বাস্তব কথাটা লেখার প্রয়োজন নেই, শুধু এটুকু বললেই হবে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। এবং এই যে এখানটাতেও যেটা লেখা রয়েছে যে পরম শূন্য উষ্ণতায় সকল বাস্তব কথাটা দেওয়ার প্রয়োজন নেই, সকল গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম শূন্য উষ্ণতার মান, পরম শূন্য উষ্ণতাতে কি হয়, গ্যাসের আয়তন এবং অণুগুলির গতিশক্তি দুটিই শূন্য হয়ে যায়। এবং যেটা পরবর্তী যেটা দেখলাম যে আদর্শ গ্যাস কাকে বলে এবং বাস্তব গ্যাস কাকে বলে। যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস, এবং যারা চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না তাকে বলা হয় বাস্তব গ্যাস। এবার আসছি, যেটা পরম শূন্য উষ্ণতা পেলাম -273 ডিগ্রি সেলসিয়াস যেটা পেলাম, সেই উষ্ণতাটাকে ধরে একটা নতুন স্কেল তৈরি করা হয়েছে, বিজ্ঞানী কেলভিন তৈরি করেছিলেন, এবং তার নামে এই স্কেলটার নাম দেওয়া রয়েছে কেলভিন স্কেল। দেখো, দুটো তাপমাত্রা মাপার স্কেল লাইন দিয়ে প্রকাশ করা রয়েছে, বাম দিকেরটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর এটা ডান দিকে রয়েছে কেলভিন স্কেল। তো সেলসিয়াস স্কেলে আমরা জানি যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এইখানে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবং 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আরও নিচে নামি তো আমরা কোথায় পৌঁছাবো, একদম যেটা পরম শূন্য উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেলাম। এবার এই যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যেটা পেয়েছি, এই উষ্ণতাটাকে কেলভিন স্কেলে কত ধরা হচ্ছে, নিম্ন স্থিরাঙ্ক ধরা হয় 0 কেলভিন। ঠিক আছে, কেলভিন স্কেলে তাপমাত্রাকে লেখা হয় কে দ্বারা, বড় হাতের কে দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তো -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিন স্কেলে কত ধরা হয়, 0 ধরে স্কেল তৈরি করা হচ্ছে। এবং এই যে 0 কেলভিন এটা হচ্ছে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এটা। এবার -273 ডিগ্রি সেলসিয়াস থেকে দেখো 0 যখন এসেছে সেলসিয়াস স্কেলে, তো এখানে কতটা বেড়েছে না, এখানে বেড়েছে দেখো 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো একইভাবে এখানেও 0 কেলভিন থেকে 273 কেলভিন হয়েছে, তাপমাত্রা বেড়েছে। তো এখানেও বেড়েছে কত, 273 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যতটা বৃদ্ধি পাচ্ছে কেলভিন স্কেলেও ততটাই বৃদ্ধি পাচ্ছে, দুটোতেই বৃদ্ধির পরিমাণ সেম। একইভাবে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক পেলাম 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক খেয়াল রাখতে হবে 273 নয়, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এইখানে 0 কেলভিন। এবার সেলসিয়াস স্কেলে যদি আমরা 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাই, যেটা সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 থেকে 100 পর্যন্ত গেছে, তো কত ডিগ্রি বেড়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। একইভাবে 273 থেকে 373-এ পৌঁছে যাবে, এটাতেও কত বাড়ছে দেখো, 273 থেকে 373, মানে এখানেও বৃদ্ধি পাচ্ছে কত,
100 কেলভিন বৃদ্ধি পাচ্ছে। তো সেলসিয়াস স্কেল থেকে কি কি খেয়াল রাখার আছে, যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয়ত কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 কেলভিন, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। এবার সেলসিয়াস স্কেলে দেখো, সেলসিয়াস স্কেলে যেটা -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে সেটা কত, 0। যেটা সেলসিয়াস স্কেলে 0 সেটা কেলভিন স্কেলে 273। তো মানগুলো আলাদা আলাদা রয়েছে, একই তাপমাত্রার নির্দেশ করছে কিন্তু মানগুলো আলাদা, সংখ্যাগুলো আলাদা। কিন্তু যেটা বোঝার বিষয় এখান থেকে, যে সেলসিয়াস স্কেলে যতটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কেলভিন স্কেলেও একই পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে দেখো সেলসিয়াস স্কেলে বেড়েছে কত, 273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলেও বেড়েছে 273। সেলসিয়াস স্কেলে এখানে বেড়েছে 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলেও বেড়েছে 100 কেলভিন। তো বৃদ্ধি বা হ্রাসের পরিমাণটা একই থাকবে, কিন্তু সংখ্যার যে মান, নিউমেরিক্যাল ভ্যালু যেটা, সেটা আলাদা আলাদা হবে। এবং সেটা এখানে লেখাও রয়েছে, দেখো কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। এবার এখান থেকে যেটা মেনলি যেটা প্রশ্ন আছে সব থেকে বেশি, সেটা হচ্ছে দেখো সেলসিয়াস স্কেল বা কেলভিন স্কেল, এই দুটো স্কেলের মধ্যে যে কোনো একটাতে আমাদেরকে তাপমাত্রার মান দেওয়া থাকবে এবং অপর স্কেলে তাপমাত্রার মান বের করতে হবে। তো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, এই দুটো, এই যে ছবিটা থেকে দেখাই যাচ্ছে, দেখো যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে কি সম্পর্ক, দেখো যে সেলসিয়াস স্কেলের সঙ্গে যদি আমরা 273 অ্যাড করি, অর্থাৎ যোগ করি, তাহলেই যে মানটা পাবো সেটা কেলভিন স্কেলে রূপান্তরিত হয়ে যাবে। সেলসিয়াস স্কেলে রয়েছে -273 ডিগ্রি সেলসিয়াস, দেখো -273-এর সঙ্গে যদি 273 যোগ করি তাহলে উত্তর কত পেয়ে যাব, 0 কেলভিন। একইভাবে 0 ডিগ্রি সেলসিয়াস, 0-র সঙ্গে যদি আমরা 273 যোগ করি তাহলে 273 যুক্ত 0 কত হয়ে যাবে, 273 কেলভিন। একইভাবে দেখো 100 ডিগ্রি থেকেও একই নিয়ম, 100 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে যদি আমরা 273 যোগ করি 100-র সাথে, তাহলে কত উত্তর আসবে, 373। তাহলে সম্পর্কটা কীরকম, এরকম দেখো, T ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে ছোট হাতের টি দ্বারা লেখা হয় এবং কেলভিন স্কেলে তাপমাত্রাকে বড় হাতের টি দ্বারা লেখা হয়। তো T ডিগ্রি সেলসিয়াস, তার সাথে যদি 273 যোগ করি তাহলে সেটা কোথায় পৌঁছে যাবে, T কেলভিন। সেলসিয়াসের সাথে 273 যোগ করলে উত্তরটা আসবে কেলভিন স্কেলে। এবং এর উল্টোটা লেখা রয়েছে, যে কেলভিন স্কেল থেকে যদি সেলসিয়াস স্কেলে যেতে যাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, 273 আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। T কেলভিন থেকে 273 মাইনাস করলে উত্তর পাবো t সেলসিয়াস। এই দুটো সূত্র থেকে প্রশ্ন অনেক আসে পরীক্ষায়। দেখো কি ধরনের প্রশ্ন আছে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল থেকে। বলা হয়েছে যে কোনো একদিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে এই মাপ কত হবে। তাহলে উত্তর কীভাবে পাবো না, সেলসিয়াস স্কেলে যেহেতু দেওয়া রয়েছে, তাহলে কেলভিন স্কেলে প্রকাশ করতে গেলে কি করতে হয়, সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করতে হবে। তো 30 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে যদি 273 যোগ করি তাহলে কত হচ্ছে, এটা 303 কেলভিন। তো উত্তর হবে যে ওই দিন যে তাপমাত্রা ছিল সেটা কেলভিন স্কেলে মান হবে 303 কেলভিন। একইভাবে 2-এর প্রশ্নটা উল্টো দেওয়া রয়েছে, কোনো একদিনের তাপমাত্রা রয়েছে বলেছে 280 কেলভিন এবং এই বলছে নিচের কোনটি 280 কেলভিন মানের সমান। তো 280 কেলভিন থেকে সেলসিয়াসে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে নিয়ম কি ছিল, কেলভিন থেকে সেলসিয়াসে যেতে গেলে 273 বিয়োগ করতে হবে। তাহলে 280 কেলভিন, সেখান থেকে 273 বিয়োগ করলে উত্তর কত হচ্ছে, 7 ডিগ্রি সেলসিয়াস পাবো। তাহলে আনসার হবে এটার অপশান এ, 7 ডিগ্রি সেলসিয়াস উত্তর। বলেছে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয়ে যায়। তো এটার উত্তর হবে পরম শূন্য উষ্ণতা, মানে -273 ডিগ্রি সেলসিয়াস। এটাও বলতে পারো, বা কেউ এটাও বলতে পারে যে 0 কেলভিন, কারণ -273 মানেই কত, -273 ডিগ্রি সেলসিয়াস মানেই 0 কেলভিন। উষ্ণতার পরম স্কেল অনুযায়ী বরফের গলনাঙ্ক কত। তো দেখো বরফের গলনাঙ্ক কত, এই যে উষ্ণতার পরম স্কেল, আমরা জানি যে বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা পরম স্কেলে কত, 273 কেলভিন। তাহলে এটার উত্তর কত হবে, এটার উত্তর হচ্ছে 273 কেলভিন। নিচের কোন তাপমাত্রাটি সম্ভব নয়। দেখো সব থেকে কম তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা যেটা প্রকৃতিতে পাওয়া সম্ভব, এর থেকে কম তাপমাত্রা পাওয়া সম্ভব নয়।
এখন এই যে উত্তরগুলো রয়েছে এখানে সব থেকে কম মানে যেটা -40 কেলভিন, এটা -273-এর থেকেও কমে যাবে, কারণ -40-এর সঙ্গে এটা কিসে রয়েছে দেখো, কেলভিন স্কেলে রয়েছে। তো -40 কেলভিনকে যদি আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করি তাহলে -40-এর সঙ্গে আবার কি করতে হবে, 273 আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে -40 -273, সেক্ষেত্রে উত্তরটা কি হবে না -273-এর থেকে আরও কমে যাবে। ফলে কি হবে, এই যে বাকি যে অপশানগুলো রয়েছে এই তাপমাত্রাগুলো হওয়া সম্ভব, কিন্তু -40 কেলভিন এটা হওয়া সম্ভব নয়। এছাড়াও কি ধরনের প্রশ্ন, দেখো এখানে প্রত্যেকটা সালের প্রশ্ন দেওয়া রয়েছে যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে। তো পরম স্কেলে জলের হিমাঙ্ক মানে যেটা আমরা জানি যে বরফের গলনাঙ্ক। তো 0 ডিগ্রি সেলসিয়াস হয়, সেটা পরম স্কেলে কত হবে না, পরম স্কেলে হয় 273 কেলভিন। এবং স্ফুটনাঙ্ক, জলের স্ফুটনাঙ্ক কত হয়, 100 ডিগ্রি সেলসিয়াস হয়, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরম স্কেলে কত হবে, পরম স্কেলে চেয়েছে 100 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে কি করতে হবে, 273 যোগ করতে হবে। তাহলে উত্তর আসবে 373 কেলভিন। তো একটা উত্তর পেলাম 273 কেলভিন, আর একটা উত্তর হবে 373 কেলভিন। এটা মাধ্যমিক 2024-এর প্রশ্ন, 2014-র প্রশ্ন, সরি। সেকেন্ড দেখো, উষ্ণতার পরম স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি। এটা অলরেডি লিখেই দিয়েছি আমি, যেহেতু মাধ্যমিকে পড়েছে তো আরেকবার প্রশ্নটা রিপিট করলাম, যে উষ্ণতার পরম স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে এটাই, যে T°C প্লাস 273 সমান হবে T কেলভিন। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং পরম স্কেলের মধ্যে সম্পর্ক। 2016 সালের প্রশ্ন, সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে ওই পার্থক্য কত হবে। তো এটা আমি খুব ভালো করেই বলে দিয়েছি এখানটাতে, যে উষ্ণতার পার্থক্য যেটা, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের যে পরিমাণ সেটা দুটো স্কেলে একই হচ্ছে, সেলসিয়াস স্কেলেও যত, কেলভিন স্কেলেও ততই হচ্ছে। তো দুটো সেলসিয়াস স্কেলে যদি উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিন স্কেলেও ওই পার্থক্য হবে 10 কেলভিন। তো এটার অ্যান্সার হবে 10 কেলভিন। নেক্সট, এবার আসি যে উষ্ণতার পরম স্কেল যেটা আমরা দেখলাম বা কেলভিন স্কেল, পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র এটা জিজ্ঞেস করা হয়। তো পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র কি হবে না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ ভি ভ্যারিজাস ক্যাপিটাল টি। আয়তন মানে গ্যাসের আয়তন এবং পরম উষ্ণতা পরস্পর কি হবে, সমানুপাতিক, যখন গ্যাসের ভর এবং গ্যাসের চাপ কি হবে, স্থির। তো ভি ভ্যারিজাস টি যখন গ্যাসের চাপ এবং ভর স্থির। এবং লেখচিত্রটা কি হবে, লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী একটা সরলরেখা। একদিকে আমরা টি, এটা এক্স অক্ষ বরাবর যদি উষ্ণতার পরম মান এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন আমরা নির্দেশ করি, তো গ্যাসের যে চাপের যে লেখচিত্র হবে সেটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। লেখা রয়েছে এখানে ভালো করে যে ভি টি লেখচিত্রটি মূল বিন্দুগামী একটি সরলরেখা। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে এটা, যে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি লেখো এবং ভিটি লেখচিত্রটি, মানে অর্থাৎ আয়তনের সঙ্গে পরম উষ্ণতার কি সম্পর্ক। তো এখান থেকে প্রশ্ন কি আছে দেখো, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কি। দেখো এখানে রয়েছে স্মল টি, ভি তারপরে দেওয়া রয়েছে স্মল টি, অর্থাৎ এটা সেলসিয়াস স্কেলে জানতে চাইছে। তো সেলসিয়াস স্কেলে কি ছিল, ভিটি লেখচিত্রটি ছিল একটি সরল রেখা। সেলসিয়াস স্কেলে ভিটি লেখচিত্রটি ছিল একটি সরল রেখা। এটা 2020-র প্রশ্ন। এবং একই রকমের প্রশ্ন, এটাতে ভুল হতে পারে অনেকের, যে চার্লসের সূত্রে দেখো এখানে রয়েছে স্মল টি, এখানে রয়েছে ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি মানে এটা পরম স্কেল। তো পরম স্কেল অনুযায়ী যদি ভিটি লেখচিত্র হয় তো সেটা হবে আমরা কি, সেটা বলবো মূল বিন্দুগামী সরল রেখা। তো স্মল টি বললে শুধু লিখবো সরল রেখা, আর ক্যাপিটাল টি হলে হবে মূল বিন্দুগামী সরল রেখা। তো এটা হবে উত্তর মূল বিন্দুগামী সরল রেখা। পরম শূন্য উষ্ণতার মান -273 কেলভিন, এটা সত্য না মিথ্যা। তো এটা হবে মিথ্যা, কারণ পরম শূন্য উষ্ণতার মান -273 কেলভিন নয়, এটা হবে -273 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 12 দাগের প্রশ্ন, সেলসিয়াস ও কেলভিন স্কেলে পাঠের মধ্যে সম্পর্ক কি, এটা লিখেই ছিলাম একটু আগে। তো টি ডিগ্রি সেলসিয়াস যুক্ত 273 সমান হবে ক্যাপিটাল টি কেলভিন। এটা হচ্ছে 12 দাগের প্রশ্নের উত্তর। এরপরে কি রয়েছে, শর্ট প্রশ্ন আরও রয়েছে 13 নম্বর কোশ্চেন, -27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরম স্কেলে মান কত হবে। তো সেলসিয়াস স্কেল থেকে আমরা জানি পরম স্কেল বা কেলভিন স্কেলে যেতে গেলে নিয়ম হচ্ছে 273 আমাদেরকে যোগ করতে হবে। তো 273
আর কত -27, তাহলে কত হচ্ছে 7 6 13 3, হাতে থাকবে 1, 2 1 3, 4 246 কেলভিন। তো -27°C হবে 246 কেলভিন। 14 দাগে কি প্রশ্ন রয়েছে, 30°C ও 300 কেলভিনের মধ্যে কোনটি বেশি? তো দেখো দুটো আলাদা আলাদা এককে প্রকাশ করা রয়েছে, একটা সেলসিয়াস স্কেলে একটা কেলভিন স্কেলে, তো দুটোকেই আমাকে একই এককে প্রকাশ করতে হবে। এখন যদি 30°C কেলভিন স্কেলে প্রকাশ করি তাহলে 273 যোগ করতে হচ্ছে। তো 30°C তার সাথে 273 যোগ করলে এটা হবে 303 কেলভিন, অর্থাৎ 30°C মানেই কত, 303 কেলভিন। আর পরেরটা রয়েছে শুধু 300 কেলভিন, তাহলে কে বড়? উত্তর হবে 30°C হবে বড়, 300 কেলভিনের থেকে 30°C হবে বড়। তো কোন তাপমাত্রাটা বেশি? এটার অ্যান্সার হবে 30°C, এই তাপমাত্রাটি বেশি। এবং লাস্ট প্রশ্ন, বাস্তব গ্যাসগুলি কোন শর্তে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? তো আমরা জানি বাস্তব গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে না, এবং আদর্শ গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। তো এই প্রশ্নটার মানে কি, যে বাস্তব গ্যাসগুলো কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, মানে যে বাস্তব গ্যাসগুলো কোন কন্ডিশনে চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। তো এই শর্তটা কি হবে? এর কন্ডিশনটা হচ্ছে যে উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ, উষ্ণতা অনেক বেশি হতে হবে এবং চাপ অনেক কম হতে হবে। উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ, এই দুটো কন্ডিশনে একসাথে, দুটো কন্ডিশনকেই ফুলফিল হতে হবে। উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ দুটোই উল্লেখ করতে হবে। তো উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো এইটাই আমরা তাহলে মেনলি কি নিয়ে আলোচনা করলাম, যে চার্লসের সূত্র এবং উষ্ণতার পরম স্কেল। এরপরে যে টপিক নিয়ে এই গ্যাসের আচরণ, এই অধ্যায়ের উপরেই যেটা হচ্ছে আলোচনা করব নেক্সট যে ভিডিওটাতে থাকবে, সেটা হচ্ছে যে চার্লস এবং বয়েল, এই যে দুটো সূত্র পড়লাম, চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্র এবং আদর্শ গ্যাসের সমীকরণ, এবং যেটা অ্যাভোগাড্রোর সূত্র যেটা রয়েছে, অ্যাভোগাড্রো সূত্র, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং সেখান থেকে কি কি শর্ট প্রশ্ন এবং এমসিকিউ আসে সেগুলো নিয়ে পরবর্তী যে ভিডিওটা থাকবে এই টপিকের উপরে সেটা আলোচনা করব।